আজকে আমরা শুরু করছি ক্লাস 10-এর দশম শ্রেণীর মিডিয়ান। এর আগে স্ট্যাটিস্টিক্সের মিনগুলো আমরা শিখেছি, গড়ের যা যা শেখা হয়েছিল। আজকে আমরা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির আরেকটা মেজার, যার নাম হচ্ছে মধ্যমা, অর্থাৎ মধ্যগামিতার যে মাপক আমরা যে তিনটে বলেছি তার এটা হচ্ছে দ্বিতীয়টা। এটা হচ্ছে একটা কি মাঝামাঝি জায়গায় আমাদের যেতে হবে, সেই অবস্থানটায় যেতে হবে, সেই মানটাই আমাদের পৌঁছতে হবে, যার নাম হচ্ছে মধ্যমা। তো মিডিয়ানের প্রথমেই আমরা দেখি যেটা যে যখন আনগ্রুপ ডাটা হয়, অবিন্যস্ত তথ্য তখন থাকে, অবিন্যস্ত যখন তথ্য থাকে তখন আমরা করি কি, যে সেই ডাটাগুলোকে, সেই তথ্যগুলোকে তাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিই, অর্থাৎ অ্যারেঞ্জিং দ্য ডাটা ইন অর্ডার অফ দেয়ার ম্যাগনিটিউড। এর ফলে যেটা কী হবে, ধরে নাও তো আমরা সাজিয়ে নিলাম, সাজিয়ে নেওয়া যেটা মধ্যমান থাকবে, অর্থাৎ যেটা মিডল ভ্যালু থাকবে সেটাই হবে তার মধ্যমান। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কীরকম হয়, মনে করো এক্স, এই ভেরিয়েবলটা আগের দিন এই বলেছি যে সমস্ত উদাহরণগুলো দিয়েছিলাম, যে এটাকে আমরা চলরাশি ধরে নিচ্ছি, একটা চায়ের দোকানে হিসেব দিয়েছিলাম যারা প্রতিদিনকার যে লাভ সেটাকে x1 x2 x3 এইসবগুলো দিয়ে আমরা যদি আমরা ডিনোট করি, ঠিক সেই রকম এই এক্স চলরাশির মানগুলো যদি এরকম হয় x1 x2 x3 x4 x5 এটসেট্রা। আমি 5টা ডাটা নিয়ে কাজ করছি। প্রথম দিন লাভ x1, দ্বিতীয় দিন লাভ x2, দ্বিতীয় দিন x3, চতুর্থ দিন x4, পঞ্চম দিন x5। তার মানে এখানে তোমার যে মান কটা পেলে, 1 2 3 4 5, 5খানা মান বা 5 দিনের লাভ নিয়ে তুমি কাজ করছো। তাহলে এইটাকে প্রথমে আমার করতে হবে কি, অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ ঊর্ধ্বক্রম অনুসারে প্রথমে সাজিয়ে নেবো। তার মানে জিনিসটা কি হবে, x1 ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো মানে হচ্ছে x1 লেস দ্যান x2 লেস দ্যান x3 লেস দ্যান x4 লেস দ্যান x5, অর্থাৎ x5টা সব থেকে বড়ো হবে, x1টা সব থেকে ছোটো হবে, এবং তারপর পরপর ক্রমানুসারে ইন অর্ডার অফ দেয়ার ম্যাগনিটিউড সেটাকে আমরা সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিলে হবে কি, দেখো 1 2 3 4 5, 5খানা, অর্থাৎ অযুগ্ম সংখ্যা এখানে রয়েছে, অযুগ্ম সংখ্যক তথ্য থাকার ফলে এর মধ্যমান অবভিয়াসলি, দেখো এদিকে দুটো বাদ দাও, এই x3টা হচ্ছে তাদের মধ্যমান, এটাই হবে মধ্যমা। এখন এই মধ্যমাটা আমি কি করে বের করলাম, এই মধ্যমাটা বের করতে হলে দেখো এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পদ যেটা আছে, 3 নম্বর থার্ড টার্ম যেটা, সেইটাই হচ্ছে যে মধ্যমা। এটা আমি কি করে পারবো, এর পদ সংখ্যা যদি আমি বলে দিই n, অর্থাৎ এখানে পদ সংখ্যা কত ছিল, মোট 5খানা ছিল। তাহলে এই 5টা তৃতীয় পদটা আমরা বের করলাম কি করে, 5 + 1/2 অর্থাৎ 6/2, তৃতীয় পদটা হচ্ছে যে মধ্যমা। তাহলে আমি কি করে, যুগ্ম সংখ্যা হলে পরে কি করে বের করব, যুগ্ম সংখ্যা ধরে নাও x1 x2 x3 x4 x5 x6, আমি যুগ্ম সংখ্যা এখানে ধরে নিচ্ছি, মানে n সংখ্যক হচ্ছে 6টা আছে। তাহলে এখানে হলো কি, ইভেন নাম্বার হচ্ছে যুগ্ম, আর এখানে কি হলো অযুগ্ম। অযুগ্ম হলে পরে কি হচ্ছে যে তাকে মান বের করতে হয় কীভাবে, n + 1/2, অর্থাৎ n + 1/2 তম পদটি হচ্ছে মধ্যমা। এখন যদি যুগ্ম সংখ্যক যদি এরকম আনগ্রুপ ডাটা দেওয়া থাকে, অবিন্যস্ত তথ্য, তাহলে তার কী করে বের করবো, দেখো 1 2 3 4 5 6, 6টার মাঝামাঝি অবস্থান, দেখো এদিক থেকে দুটো মাঝামাঝি অবস্থানটা কেমন হচ্ছে, এইরকম জায়গায় কি, সেখানে কোনো পদ নেই, অর্থাৎ এখানে কি করতে হবে, এই দুটো মান হচ্ছে দেখো মধ্যপদ। আমরা এখানেও একই রকমভাবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি। সাজানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা পদ আমি মধ্যমা খুঁজে পাচ্ছি না, দুখানা পদ চলে আসছে, অর্থাৎ এটা কোনতম পদ, তৃতীয়, এটা চতুর্থ পদ। তাহলে আমাকে করতে হবে এখানে একটা হচ্ছে যে n/2 + 1, অর্থাৎ দেখো
একটা হচ্ছে n/2 তম আর একটা হচ্ছে n/2 + 1 তম পদ। n/2টা কত হচ্ছে? n/2টা হচ্ছে তৃতীয় পদ, আর এটা 3 + 1 চতুর্থ পদ। এটা হলো তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে এই দুটো মধ্যমান পাচ্ছি আমরা মধ্যমা বের করার ক্ষেত্রে। তাহলে মধ্যমা তাহলে কটা বলবো? দুটো বলবো না, দুটো হবে না, এদের আবার গড় করে নেব। এদের গড় করতে হলে আমার কী করতে হবে? সুতরাং এক্ষেত্রে মধ্যমা বের করতে হলে এই রাশি তথ্যের ক্ষেত্রে মধ্যমা ইকুয়ালস হবে x3 + x4, যে দুটো মধ্যমা আমি পেলাম তাকে গড় করে নেব। তার মানে এখানে গড়টা কি হবে? এখানে মধ্যমা কোনটা পাবো? এখানে পেলাম হচ্ছে যে n/2 তম পদ, তার মানে x n/2, n/2 + 1 তম পদ অর্থাৎ x n/2 + 1, দুটোকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ দুটো রাশির গড়, দুটো তথ্যের গড় কী করে বের করি? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করি, এটা আমরা আগে শিখেছি। তো এই হলো যখন আমরা অবিন্যস্ত তথ্য বা আনগ্রুপ ডাটা থাকবে তখন কি করে আমরা মধ্যমাটা বের করবো। জাস্ট কি করা হলো, সংখ্যাগুলোকে তাদের মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলে যদি পদসংখ্যা বা তথ্যের সংখ্যা যদি থাকে অযুগ্ম তাহলে বের করা খুব সহজ। n + 1/2 তম পদ, n + 1/2 তম পদ মানে কি? x n + 1/2 তম পদ, এততম পদটাই হবে সেটা মধ্যমা। আর যদি থাকে nটা অযুগ্ম অর্থাৎ তথ্যের সংখ্যা যদি যুগ্ম সংখ্যক থাকে তাহলে হবে কি দুখানা আমি পাবো। সেটা কোন কোন পদ? n/2 তম পদ আর n/2 + 1 তম পদ। তার মানে n/2 তম পদটা হচ্ছে x n/2 সাফিক্সে, আর n/2 + 1 তম পদ হচ্ছে x সাফিক্স n/2 + 1। তাই দুটোকে যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো, সেটাই হচ্ছে মধ্যমা। এইভাবে আমি পেলাম কি অবিন্যস্ত তথ্যের মধ্যমা বের করলাম। এইবার যদি থাকে আমাদের বিন্যস্ত তথ্য থাকে, বিন্যস্ত তথ্য থাকলে পরে কী হবে? অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে একরকম হলো, আর গ্রুপ ডাটা যখন থাকবে তখন আমি কী করে বের করবো সেটা আমরা দেখব। গ্রুপ ডাটা থেকে ডাটার ক্ষেত্রে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, কিছু চলরাশির মান দেওয়া থাকবে। এরকম ক্ষেত্রে তোমার থাকবে জিনিসটা যে গ্রুপ করা আছে, এখানে xi চলরাশিগুলো থাকবে, এখানে হবে তার ফ্রিকোয়েন্সিগুলো fi, অর্থাৎ তোমার ক্ষেত্রে এখানে এরকম থাকবে x1 তার ফ্রিকোয়েন্সি হচ্ছে f1, x2 তার ফ্রিকোয়েন্সি হচ্ছে f2, x3 ফ্রিকোয়েন্সি f3, আমি এখানে ডটার করছি। শেষে গিয়ে কী হবে? xn, এখানে হবে fn। তোমাকে বললো যে এই একটা ফ্রিকোয়েন্সি টেবিল দেওয়া আছে, অর্থাৎ পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে, সেখান থেকে তোমাকে মধ্যমা বের করতে হবে। এটা বের করা খুব সহজ। আমরা প্রথমে করবো কি, এটাকে আমাদের মতো খাতায় যখন লিখবো, অঙ্কে যখন থাকবে এরকম টেবিল থাকবে, আমরা খাতায় যখন করবো এটা কলাম ওয়াইজ করবো। কীরকম থাকবে? পরিসংখ্যা বিভাজন তালিকাটা আমরা বের করে নেবো। পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি করবো। কীরকম পরিসংখ্যা বিভাজন তালিকা করতে গেলে আমাদের এখানে বের করে নেবে, এখানে xi-টা এখানে যেমন থাকবে, কোথাও ক্ষেত্রে কোথাও গোলকের ব্যাস থাকতে পারে, কারো কোনো চায়ের দোকানে প্রতিদিনকার লাভ থাকতে পারে, যে কোনো থাকবে, সেটাকে আমরা চলরাশি বলছি। আচ্ছা, তার পরিসংখ্যাটা থাকবে এখানে fi, এটা পরিসংখ্যা থাকবে। এখানে কেমন থাকবে? x1 f1 x2 f2 x3 f3 এটসেট্রা থাকছে। তোমার লাস্টে গিয়ে এখানে xn, এখানে fn, এরকম তোমার দেওয়া আছে। হরাইজন্টাল দেওয়া আছে, তুমি সেটা ভার্টিক্যালি লিখে নিলে, তাহলে কলাম ওয়াইজ, এখানে রো ওয়াইজ করা আছে কিন্তু কলাম ওয়াইজ করে নিলে। এখানে যেটা আমাদের শিখতে হয়, পরিসংখ্যা বিভাজন তালিকার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এই টেবিলটার জন্য দেখো আমি এক্সট্রা একটা কলাম করেছি। এই এক্সট্রা কলামটার জায়গা হচ্ছে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা আমাকে নতুন একটা
ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকটাকে শুধু ক্ষুদ্রতর বললে পরে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এর নাম হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইম। কীরকম হবে দেখো, x1 যে চলরাশি যেটা আছে সেটা হচ্ছে f1। ক্রমযৌগিক পরিসংখ্যা মানে পরেরগুলো তার থেকে বেশি বেশি হবে, অর্থাৎ এটার সঙ্গে এটা অ্যাড হয়ে যাবে। কীরকম, x2 পর্যন্ত কতগুলো হবে, f1 প্লাস f2। x3 কত হবে, f1 প্লাস f2 প্লাস f2। এইবারে ক্রমযৌগিক পরিসংখ্যা এবার এখানে চলতে থাকবে। শেষে গিয়ে যেটা আসছে সেটা কি, f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ডট ডট করতে করতে প্লাস fn। এবং এটা আমরা জানি I is equals to 1 to n fn, অর্থাৎ সমস্ত নাম্বার অফ অবজারভেশন যতগুলো আছে সেটা যোগ করলে যা হবে সেটা এখানে দাঁড়াবে গিয়ে, প্রত্যেকটা যোগ করলে সেটা সামেশন অফ I is equal to 1 to n fn হবে। এটাকে বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যা। এই ক্রমযৌগিক পরিসংখ্যা আমাদের বিভাজন তালিকার মধ্যে একটা এক্সট্রা কলাম তৈরি করতে হলো মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে। এই যে কেন এটা করতে হলো, ধরো এখানে যদি আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো এখানে এত বয়সের কতজন আছে, একটা পাড়ার মধ্যে একটা সার্ভে হচ্ছে, এত বয়সের 15 বছর বয়সের 4 জন আছে, 17 বছর বয়সের 27 জন আছে, 19 বছর বয়সের এতজন আছে। এইভাবে যদি করি তাহলে এইখানে এই যে লেস দ্যান টাইপ যেটা করা হয়েছে সেখানে এইখানে যে রাশিটা আসবে, যে কারণে এইটা যোগ করা হচ্ছে এবং ক্ষুদ্রতর কথাটা বলা হচ্ছে, যে এখানে যদি 15 বছর থাকে, এখানে 17 বছর থাকে, তাহলে এখানে আমি লিখব 15 বছর তার বেশি বা 15 বছর পর্যন্ত, এটা হচ্ছে যে এতগুলো সংখ্যা। তারপর যখন 17 বছর থাকে তাহলে 15 থেকে বেশি, 17 থেকে কম কত হবে, এত যোগ এত, এখানে যতদিন ছিল ততদিন ছিল। যেটা এখানে থাকবে যে x3 বা তার থেকে কম, x3 বা তার থেকে কম কতগুলো আছে, f1 প্লাস f2 প্লাস f3, এইগুলো এখানে অ্যাড এই কারণে হয়ে যাচ্ছে। এবং এটাকে বলা হয় ক্ষুদ্রতর সূচক। ক্ষুদ্রতর সূচক হচ্ছে যে x1 বা তার কম, x2 বা তার কম, x3 বা তার কম করতে করতে এখানে গিয়ে এই চলরাশির ক্ষেত্রে xn বা তার কম কতজন আছে। এই কারণে আমাদের এই যোগ করে ক্রমযৌগিক পরিসংখ্যা আমাদের বের করতে হচ্ছে। এখন আমরা বের করতে হবে যেটা, যে এখান থেকে নাম্বার অফ অবজারভেশনের সব থেকে মাঝামাঝি জায়গাটা আমরা বের করতে চলেছি। কী করে মধ্যমাটা বের করব, দেখো এখানে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে চলরাশি কিন্তু x1 x2 x3 করে xn দেওয়া আছে, অর্থাৎ ক্লাসটা নেই এখানে, যেখানে তোমার সুবিধা হবে সেটা হচ্ছে কি, আমরা করবো কি fn টোটাল যে আছে এই নাম্বার অফ অবজারভেশন যদি আমি n বলি তাহলে n/2টা আমাদের বের করতে পারবো। অর্থাৎ নাম্বার অফ অবজারভেশনের যেটা মাঝামাঝি পজিশান, সেই মাঝামাঝি পজিশানের থেকে মাঝামাঝি পজিশানটা বা ঠিক তার বেশি যেটা ক্রমযৌগিক পরিসংখ্যাটা হবে। ধরো এখানে 100 আছে, তাহলে এখানে যেখানে যোগ করে 50 বা তার বেশি n/2, n ইজ ইকুয়াল টু যদি 100 হয়, n ইজ ইকুয়াল টু যদি 100 হয় তাহলে n/2 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 50। তাহলে আমি দেখব কি ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা যেখানে 50 বা তার ঠিক বেশি আসছে সেইটা কোন লাইন পড়ছে, অর্থাৎ কোন রো পড়ছে। সেই রো পড়ে যেটা হবে, ধরো এখানে আসলো কি 50 এখানে আছে, এটায় আসলো 48 আছে, এখানে আসলো হয়তো 70, এই লাইনটাতে আমরা যোগ করে আমরা যে পেলাম, এটা আমরা যদি এখন যোগ করে যদি পাই তাহলে হবে কি 50th অবজারভেশন কোন জায়গায় পড়ছে, এইটাই পড়ছে। তার মানে এইটাই হবে মিডিয়ান ক্লাস। এই মিডিয়ান ক্লাসের সঙ্গে সম্পর্কিত যদি এটা সাম xi হয় তাহলে এইটাই হবে আমাদের মধ্যমান। বুঝে গেল? তাহলে মিডিয়ান কোনটা হবে, যে এখানে নাম্বার অফ, এটা গ্রুপ ডাটা, দ্যার ইজ নো ক্লাস, অনলি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, এরকম ধরনের যদি থাকে
তাহলে আমাদের বের করতে হবে এইভাবে। এইবার আমরা চট করে চলে যাব আরেকটা জায়গায়, সেটা হচ্ছে যদি যখন ক্লাস থাকে, ক্লাস ডিস্ট্রিবিউশন, ক্লাস ফ্রিকোয়েন্সি যখন থাকবে তখন কীভাবে হবে। এটা হলো, এইবার আমরা চলে যাব যে গ্রুপ ডাটার ক্ষেত্রে এটা পরিসংখ্যান বিভাজন তালিকা থাকলো। যদি এরকম থাকে যে ক্লাস দেওয়া আছে, অর্থাৎ তোমার কাছে এরকম দেওয়া থাকলো, এখানে হচ্ছে ক্লাস বা শ্রেণী, এখানে থাকবে পরিসংখ্যা, এটা দেওয়া থাকবে। তোমাকে এক্সট্রা একটা বানাতে হচ্ছে কি, ক্রমযৌগিক পরিসংখ্যার একটা ক্রমযৌগিক পরিসংখ্যার তালিকা, এর একটা কলাম তোমাকে তৈরি করে নিতে হচ্ছে ক্ষুদ্রতর। দেখো এটার ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, আগে একটা করলাম আর গ্রুপ, তারপরে করলাম গ্রুপ, কিন্তু দেয়ার ইজ নো ক্লাস। এখানে যেটা থাকবে তোমার, এখানে একটা ক্লাস দেওয়া থাকবে, সেই ক্লাসটার একটা করে F1 থাকবে, F2 থাকবে, F3 থাকবে। এখন দেখো এই ক্লাসের ক্ষেত্রে তোমার কেমন দেওয়া থাকবে, ধরো x1 থেকে x1 না, আমি এটা ধরেই নিচ্ছি একটা ক্লাস, ধরো 40 to 50, 50 to 60, 10-এর করে ডিফারেন্স আছে, 60 to 70, এখানে গিয়ে লাস্টে তোমার ধরো কত হবে, 120 থেকে 130, এখানে সম্ভবত ধরে নাও FN যা হবে সেই অনুযায়ী এখানে FN হবে, একটা সামথিং হবে কিছু একটা। তো আমার এখানে যখন আমরা করছি ক্রমযৌগিক পরিসংখ্যা, তখন প্রথমটা হবে F1, তারপরটা হবে F1 প্লাস F2, তারপরটা হবে F1 প্লাস F2 প্লাস F3, তারপরে এটসেট্রা হবে, এবং লাস্টে গিয়ে যেটা যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে যে I = 1 to n FN। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যার কলাম তোমরা তৈরি করলাম। এইবার আমরা কি করে এর মিডিয়ানটা বের করব, এর মিডিয়ানটা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা শিখতে হবে। সেটা হচ্ছে যে মধ্যমা বা মিডিয়ান = L প্লাস n/2 মাইনাস CF ডিভাইডেড বাই F এর সঙ্গে H। কি এখানে Lটা হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, অর্থাৎ মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। এখন এই মধ্যমা শ্রেণীটা আমরা কি করে বের করব, ঠিক আগের অঙ্ক যেটা আমরা করলাম, আগের যেটা বোঝালাম, সেখান থেকে আমরা মিডিয়ান ক্লাসটা বের করে নেবো। অর্থাৎ নাম্বার অফ অবজারভেশন যা থাকবে সমস্ত পরিসংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব। সেটা হচ্ছে যে তার একটা মাঝামাঝি অবস্থান পেলাম, সেই ক্রমযৌগিক পরিসংখ্যাটা থেকে যেটা পাবো তার ঠিক বেশি যে ক্লাসটাই রয়েছে, যে শ্রেণীটায় আছে, সেটাই হবে মিডিয়ান ক্লাস। সেই মিডিয়ান ক্লাসের নিম্ন সীমা যদি মনে করো মিডিয়ান, এইটা যদি মিডিয়ান ক্লাস তৈরি হয়, তার নিম্ন সীমা হচ্ছে 60, তাহলে এখানে L = হয়ে যাবে 60। আচ্ছা, এনটা হচ্ছে তো নাম্বার অফ অবজারভেশন, অর্থাৎ পর্যবেক্ষণ সংখ্যা, CF এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে যে যেটা মিডিয়ান ক্লাস হচ্ছে তার ঠিক আগের ক্লাসের ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ মধ্যমা শ্রেণী ঠিক আগের শ্রেণীর কি ক্রমযৌগিক পরিসংখ্যা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাড়াতাড়ি লিখছি, যার জন্য আমি বলে দিচ্ছি, মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে CF কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। Fটা কি মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমা
শ্রেণীর পরিসংখ্যা, আর এইচটা হচ্ছে ক্লাস সাইজ অফ দ্য মিডিয়ান ক্লাস। তার মানে কি, মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। তাহলে আমি কি পেলাম, সেটা হচ্ছে যে এলটা হচ্ছে যে মধ্যমা শ্রেণীর নিম্নসীমা, মধ্যমা শ্রেণীটা বের করবো কি করে, এর আগেরটা যেভাবে বলেছি ঠিক এইভাবে বের করতে হবে। এনটা হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা, এনের ভ্যালুটা বসিয়ে দেবো, এনের পর্যবেক্ষণ সংখ্যা তুমি এখানে যোগ করে পেয়ে যাবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি, এই সিএফটা এখানে কি বসাতে হবে, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী যেটা বের করবো সেই শ্রেণীর ঠিক আগের ক্রমযোগী পরিসংখ্যান আমার বসাতে হবে। এফটা হচ্ছে কি পরিসংখ্যা, ক্রমযোগী পরিসংখ্যা না, এফটা হচ্ছে যে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এখান থেকে আমি পেয়ে যাবো যেটা মধ্যমা শ্রেণীর। আর এইচটা হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। তার মানে এখানে যে মধ্যমা বের করতে যে আমাদের ফ্রিকোয়েন্সি টেবিলটা দেওয়া আছে, সেখানে প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য সমান নাও হতে পারে। তাহলে আমরা কোনটা বসাবো, ঠিক মধ্যমা শ্রেণী যেটা বের করেছি তার শ্রেণী দৈর্ঘ্যটা বসাবো। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে যা হবে সেটাই হচ্ছে মধ্যমা। আজকে মধ্যমা অবধি, মধ্যমার এখানেই শেষ। তোমরা অঙ্কগুলো করবে, কোনো অসুবিধা হবে না, আগে এটা জিনিসটা বুঝে নেবে। আর কিছু অঙ্ক করে দেওয়া আছে সেগুলো একটুখানি করবে। আর যদি এক্সারসাইজ করতে গিয়ে কোনো সমস্যা হয় আমাকে জানাবে, আমরা দেখে নেবো যে অঙ্কগুলো কীভাবে করা যায়। ঠিক এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা চলে যাব মোড বা সংখ্যা বললাম। আজকে এখানেই থাকবে।